আচ্ছা, আমাদের তো 50 জন ক্রস করেছে, আমি তাহলে শুরু করতে চাই। তোমরা ভালো আছো সবাই? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে যাদের ইমেল অ্যাড্রেস আমার কাছে পাঠিয়েছিলে, আমি সবার কাছে এই চ্যাপ্টারের এখন পর্যন্ত যেটুকুন রেডি করেছি আমি তোমাদেরকে সেই ওইটুকুন ইমেলে পাঠিয়েছি। নিশ্চয়ই তোমরা সবাই পেয়েছো। যারা পাও নাই, যারা মিস করেছো, তারা ইমেল অ্যাড্রেসটা আমার কাছে পাঠিয়ে দিলে আমি অ্যাড করে নিব, অথবা যারা পেয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবা। তো আমরা এই যে আমাদের আসলে চ্যাপ্টার মাত্র 3টা, অর্থাৎ আমার জন্য 3টা প্রপার্টিজ অফ ম্যাটারের। ওই 3টার ভিতরে আমরা আসলে যখন আমাদের ফিজিক্যালি আমরা ক্লাস নিয়েছিলাম তখনও আমরা ইলেকট্রিসিটির অনেকটুকুনি আমরা পড়িয়েছিলাম। তারপরে আমরা যেহেতু ভার্চুয়ালি শুরু করছি, আমি একটু রিভিউ করেই তারপরে যেটুকুন বাকি আছে সেটুকুন আমরা করবার চেষ্টা করছি। তো গত ক্লাসে আমি তোমাদের একটু রিভিউ করেছিলাম যে ইলেকট্রিসিটি কাকে বলে, ইলেকট্রিক বডি, প্লাস্টিক বডি, কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা যেটাকে বলি ডিফর্মিং ফোর্স, অথবা এটাকে এক্সটার্নাল ফোর্স অথবা রিস্টোরিং ফোর্স, এগুলো কাকে বলে আমরা বলেছিলাম। তারপর হচ্ছে বেসিক জিনিস হচ্ছে স্ট্রেস স্ট্রেন, এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা সমস্ত কনস্ট্যান্ট গুলা বের করি। তাহলে স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, আমরা সেগুলো ডেফিনেশন দিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম স্ট্রেস আর প্রেসার কিন্তু সেম, স্ট্রেস আর প্রেসার কিন্তু সেম। আমরা বলি আমরা চাপে আছি মানে আসলে স্ট্রেসে আছি, আসলে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এটির একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। অবভিয়াসলি এটি এমকে সিস্টেমে যদি হয়, আর যদি স্ট্রেন হয়, স্ট্রেনের কোনো একক নাই। তো আমরা স্ট্রেসের সময় বলেছিলাম যে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া মানে এটি অবশ্যই প্রেসারও ফোর্স পার ইউনিট এরিয়া। আর স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। তো আমরা করেছি স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, কিন্তু হচ্ছে আমরা রিলেটিভ চেঞ্জ, মানে আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা, রেশিও রিলেটিভ চেঞ্জ। এটি হতে পারে লেংথ, হতে পারে ভলিউম। আমরা ছোটখাটো করে বাংলায় একটু লিখে দিয়েছি, সেখানে একটু বাংলায় আমরা লিখে দিয়েছি। কোথাও যদি সমস্যা হয় তাহলে বাংলাটা দেখো, তুমি করে নিতে পারবা। তারপর আমরা হুকস লটা করেছি। হুকস লটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমরা একটা ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি, স্ট্রেস ভার্সাস স্ট্রেন, এবং এটা শুধুমাত্র আমরা প্রফেশনালিটি যতটুকু করে থাকে অতটুকু আমরা নিয়েছি। এবং আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। তাহলে আমরা জানি যে স্ট্রেস বাই স্ট্রেন যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, অবভিয়াসলি ইটস উইদিন ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিটের ভিতরে যদি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হয়ে থাকে,
তাহলে আমরা জানি ম্যাথমেটিক্সে তোমাদের ম্যাথসের ফর্মুলা হচ্ছে অলওয়েজ আমরা এই কনস্ট্যান্ট অর্থাৎ প্রপোর্শনালিটি সাইন তুলবার জন্য উই শুড পুট সাম কনস্ট্যান্ট। ইট ডিপেন্ডস, এটি এক এক সময় এক এক কনস্ট্যান্ট হয়, এক এক সময় এক এক মান হয়, বাট ইটস অবভিয়াসলি ইটস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো সেই হিসাবে এই কনস্ট্যান্টটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট সেটাকে আমরা আসলে তোমাদের সিলেবাসে দেয়া আছে কতগুলো, ওখানে তোমাদের দেয়া আছে হুকস ল ইলাস্টিক মডুলি। ইলাস্টিক মডুলি হচ্ছে মানে হচ্ছে এটি ইনফ্যাক্ট মডুলি যখন দেয় তখন হচ্ছে প্লুরাল। আসলে আমরা যেখানে কনস্ট্যান্ট গুলো ইউজ করছি এইগুলো আসলে এই প্রফেশনাল সাইন থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা মডুলি, অর্থাৎ মডুলাস অফ সামথিং। তো সেই হিসাবে তোমাদের তারপরে লিখে আছে এই অর্থাৎ হেডলাইন হচ্ছে ইলাস্টিক মডুলি, কিন্তু ওখানে লিখে আছে ইলাস্টিক কনস্ট্যান্টস। তোমাদের সিলেবাসে লিখে আছে ইলাস্টিক কনস্ট্যান্টস, আমি যেভাবে দেখলাম সেইভাবে দেয়া আছে রিলেশনস বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্টস এন্ড দেয়ার ডিটারমিনেশন। আচ্ছা, তাহলে রিলেশনশিপ গুলা কি আর হচ্ছে এইগুলা কিভাবে আমরা বের করতে পারি? তো আমরা রিলেশনশিপ গুলা বের করা, তোমরা ম্যাথমেটিক্সের ছাত্র, তোমরা ফিজিক্সের যে কোনো একটা বই, আমরা বলেছি একটা বই হচ্ছে ব্রিজলাল, এটাতে সব ডিটেলস করা আছে, তোমরা ওখান থেকে এই রিলেশনশিপ গুলা বের করে নিতে পারবা। এটি খুব সিম্পল। আর আমি শুধুমাত্র এখানে তোমাদেরকে দিয়েছি যে কতগুলা যে ইকুয়েশন যে রিলেশনশিপ গুলো আছে সেই রিলেশনশিপ গুলো আমি এখানে জাস্ট পুট করে দিয়েছি। আচ্ছা, এখন কয়েকটা খুব ভাইটাল যেগুলো আমরা বেরও করতে হবে, অর্থাৎ যেগুলোকে আমরা ধরে নিয়ে হচ্ছে আমরা যে ডিটারমিনেশন যেগুলো দিয়েছে যে ডিটারমিনেশন আমরা কয়েকটাকে আমরা আচ্ছা, ডিটারমিনেশন মানে হচ্ছে এটি এক্সপেরিমেন্টালি হাউ টু মেজার। ডিটারমিনেশন যেখানে শব্দ পাবা সেখানে মনে করতে হবে যে এটা আসলে কোন যন্ত্রপাতি দিয়ে কিভাবে আমরা বের করতে পারি। আর ম্যাথমেটিক্স এর ফান্ডামেন্টাল কথা হচ্ছে যদি ক্যালকুলেশন লেখা থাকে অথবা ইভ্যালুয়েশন লেখা থাকে তাহলে সেটি থিওরিটিক্যালি করলেই হয়। যেখানে লেখা আছে ক্যালকুলেশন অর ইভ্যালুয়েশন সেগুলো হচ্ছে থিওরিটিক্যালি করতে হয়, আর যেখানে লেখা আছে ডিটারমিনেশন অথবা মেজারমেন্টস সেখানে এটা এক্সপেরিমেন্টালি করতে হয়। তো সেই হিসাবে এই কনস্ট্যান্ট গুলো কয়েকটা আমাদেরকে ডিটারমিনেশনের জন্য আমাদেরকে পড়তে হবে, আমি সেটা তোমাদের জন্য ঠিক করেছি। তো এখানে আমি কয়েকটা তাহলে এই কনস্ট্যান্ট কয়েকটা কনস্ট্যান্ট যেগুলো আমাদের ভাইটাল, যেটা আমি ডিটারমিনেশন বলতে কি বুঝাচ্ছেন? ডিটারমিনেশন বলতে বোঝা যাচ্ছে তাই আমরা এক্সপেরিমেন্টালি সেটা কিভাবে বের করতে পারি। ডিটারমিনেশন মানে হচ্ছে এক্সপেরিমেন্টালি, অর্থাৎ আমি যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে আমরা ওই জিনিসটা বের করতে পারি। মনে করো তোমার হাইট মেজার করা, আমি তো হাইট ডিটারমিন বললাম বা মেজার বললাম, তখন তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট অ্যাটলিস্ট তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। মনে করো তুমি একটা স্কেল দিয়ে করলা বা ট্যাপ দিয়ে করলা, তাহলে এটা হচ্ছে স্কেল, তাহলে এটা ডিটারমিনেশন। আর যদি আমি তোমার যদি তোমার হাইট ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশনের জন্য তোমার এই যন্ত্রপাতি লাগবে না, তুমি অন্য তোমার কোনো মেকানিজম অ্যাপ্লাই করে তুমি কোনো ইকুয়েশন অ্যাপ্লাই করে তারপর তুমি সেটা করতে পারো। তো সেই জন্য হচ্ছে যেখানে যেহেতু দেয়া আছে ডিটারমিনেশন, তাহলে ওখানে আমাদেরকে এক্সপেরিমেন্টাল আমরা কিভাবে বের করতে পারি সেটা এক্সপ্লেইন করতে হবে। তো আমরা এখানে কয়েকটা ইকুয়েশন লিখেছি, এগুলা শুধু এখন এগুলো একটু মনে রাখতে হবে, আর যদি সম্ভব হয় তাহলে বই দেখে সেটা ডিরাইভ করে নিতে পারো। তাহলে একটা দিয়েছে ইয়াং মডুলাস, তাহলে ইয়াং মডুলাস এটি সায়েন্টিস্টের নাম হিসাবে এটা ওয়াই, অর্থাৎ ইয়াং মডুলাস এটি সায়েন্টিস্টের নাম ইয়াং মডুলাস। ইয়াং মডুলাস কখন বের করে? ইয়াং মডুলাস হচ্ছে শুধু, আচ্ছা তোমরা খাতায় একটা নোট লিখে রাখো। ইয়াং মডুলাস মানে হচ্ছে আমরা তো বলেছি যদি আমি বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, সো কল ডিফর্মিং ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে ওই বস্তুটা অর্থাৎ ইলাস্টিক বডিটা চেঞ্জ হতে পারে। চেঞ্জটা অনেক রকম হতে পারে। যদি সেই চেঞ্জটা যদি দৈর্ঘ্য বরাবর হয়, লেন্থ বরাবর যদি হয়, তাহলে তখন যে মডুলাস বা যে কনস্ট্যান্টটা আমরা পাই সেটাকে আমরা বলি ইয়াং মডুলাস। তাহলে ইয়াং মডুলাসের পাশে তুমি একটু লিখে রাখো এটা হচ্ছে লেংথের জন্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম কোনো বস্তুর উপর, তার লেংথটা যদি বেড়ে যায় কিংবা কমে যায় ওই হিসাব যদি করি, শুধুমাত্র লেংথটাকে কনসিডার করে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে ইয়াং মডুলাস। অর্থাৎ যেই
অর্থাৎ এই ল্যাংটাকে আমরা বলি লঙ্গিচুডাল LO। আচ্ছা আমি একটু লিখতে চেষ্টা করি, তোমরা এটিকে আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমরা একটু ঠিক করে নিবে। লঙ্গিচুডাল মানে হচ্ছে লঙ্গিচুডাল মানে দৈর্ঘ্য বরাবর LON লঙ্গিচুডাল। এটা যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে লঙ্গিচুডাল। অর্থাৎ ইয়াং মডুলাস মানে হচ্ছে আমরা জানি তো কনস্ট্যান্ট সমান হচ্ছে স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। যখন ইয়াং মডুলাস হবে তাহলে y ইজ ইকুয়াল টু সিম্পলি হচ্ছে লঙ্গিচুডাল স্ট্রেস ডিভাইড বাই লঙ্গিচুডাল স্ট্রেন। অর্থাৎ আমি যে ফোর্সটাকে অ্যাপ্লাই করলাম দৈর্ঘ্য বরাবর অ্যাপ্লাই করলাম এবং এটি অ্যাপ্লাই করবার পরে তার চেঞ্জটা হলো দৈর্ঘ্য বরাবর, তাহলে রিলেটিভ চেঞ্জ হলো দৈর্ঘ্য বরাবর, ফোর্স অ্যাপ্লাই করলাম দৈর্ঘ্য বরাবর, তাহলে হচ্ছে ইয়াং মডুলাস। আচ্ছা ইয়াং মডুলাস। তারপর হচ্ছে আমরা বাল্ক মডুলাস। বাল্ক শব্দের অর্থ হচ্ছে আয়তন। বাল্ক মডুলাস মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে আমরা বলি হচ্ছে XYZ যে কেউ একজন হচ্ছে বাল্কি, মানে হচ্ছে আয়তনে যদি হয় তাহলে আয়তনের জন্য তাহলে বাল্ক মডুলাস মানে হচ্ছে তাহলে থেকে বাল্ক স্ট্রেস বাই বাল্ক স্ট্রেন। তাহলে বাল্ক স্ট্রেস কি? তাহলে বাল্ক স্ট্রেসটাকে আমরা প্রেসার বলে নিই। হ্যাঁ, তাহলে স্ট্রেস যেহেতু প্রেসার তাহলে বাল্ক স্ট্রেস মানে হচ্ছে এটি ইকুইভ্যালেন্ট টু প্রেসার। তার মানে প্রেসার যেটি অর্থাৎ বাল্ক স্ট্রেস ডিভাইড বাই বাল্ক স্ট্রেন, তার মানে হচ্ছে সেটি হচ্ছে বাল্ক মডুলাস। আচ্ছা, আর রিজিডিটি মডুলাস প্রথমত হচ্ছে রিজিডিটি মডুলাস আমরা কেন আমরা বলেছি আমরা কোনো রিজিড বস্তু এই পারফেক্টলি কোনো রিজিড বডি আমাদের জানা মতে নাই, তাহলে আমরা কিভাবে হিসাব করি? তাহলে আমরা এটি রিজিড এই বস্তুটা কতটুকু রিজিড আমরা সেইভাবে হিসাব নিকাশ করে থাকি। রিজিড কি স্যার? রিজিড এর বাংলা হচ্ছে দৃঢ়। মানে হচ্ছে তুমি যদি কোনো বস্তুকে যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ওই বস্তুটা যদি আর কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ আমি ফোর্স অ্যাপ্লাই করলাম সেটা যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এটিকে আমরা বলি রিজিড, মানে হচ্ছে সে হচ্ছে দৃঢ়। কিন্তু ইনফ্যাক্ট আমাদের জানা মতো সেরকম কোনো বস্তু নাই, তাহলে আমরা ধরে নিই হচ্ছে কোন বস্তুটা কিরকম রিজিড, মানে হচ্ছে তার মান কতটুকু, অর্থাৎ তার রিজিডিটি মডুলাসের মান কতটুকু, অর্থাৎ তার মানটার উপর ডিপেন্ড করে আমরা ধরে নিই সেটা হচ্ছে কতটুকু রিজিড, মানে হচ্ছে তার কতটুকু ইলাস্টিসিটি আছে। এটি হচ্ছে রিজিডিটি মডুলাস, অর্থাৎ সে কতটুকু রিজিড। এটির অনেকভাবে ডেফিনেশন করা যায়। একটা ডেফিনেশন হচ্ছে আমি যদি স্ট্রেস ডিভাইড বাই হচ্ছে তার অ্যাঙ্গেলটা যদি আমরা নিই, অর্থাৎ তার অ্যাঙ্গেলটা কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে সেভাবেও করা যায়। অর্থাৎ মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে অল ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস, এই সবগুলো হচ্ছে ওই যে আমরা যে কনস্ট্যান্ট ধরছি এই কনস্ট্যান্ট থেকে আমরা সরাসরি নিতে পারি। তাহলে যদি যেহেতু কনস্ট্যান্ট থেকে সরাসরি নিতে পারি তাহলে আমরা জানি স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আর স্ট্রেনের কোনো একক নাই। তার মানে হচ্ছে ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এই তিনটার প্রত্যেকটিরই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো সেই হিসাবে পয়সন্স রেশিও হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু পয়সন্স রেশিওটা ডেফিনেশনটা অন্যরকম। এটি আবার আমরা যে কনস্ট্যান্ট আমরা হুডস লতে নিয়েছি ঠিক একই রকম না। একই রকম হলে তখন নিউটন পার মিটার স্কয়ার, তো ইনফ্যাক্ট পয়সন্স রেশিও কোনো একক না, সেই ডেফিনেশনটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা সরি, তাহলে এই কয়েকটা ইকুয়েশন লিখলাম। একটা হচ্ছে y is equal to 3k into 1 minus 2 sigma, y is equal to 2n into 1 plus sigma, এই 2 তারপর হচ্ছে y is equal to 3k plus n over 3k plus n। এইটা থেকে একটা থেকে তুমি একটা কনভার্ট করতে পারো। এই মোটামুটি এই চারটা ইকুয়েশন যদি কোনোভাবে যদি মুখস্থ রাখো তাহলে এই চ্যাপ্টারের এই রিলেশনশিপ এইগুলোই আসলে ইনফ্যাক্ট। তারপরে হচ্ছে ইয়াং মডুলাস বের করার জন্য ফর্মুলাতে আসবে হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস মানে দৈর্ঘ্য বরাবর স্ট্রেস ডিভাইড বাই দৈর্ঘ্য বরাবর স্ট্রেন। আর বাল্ক মডুলাসে যদি কোনো প্রশ্ন আসে থাকে তাহলে হচ্ছে প্রেসার ডিভাইড বাই চেঞ্জ ইন ভলিউম, রিলেটিভ চেঞ্জ ইন ভলিউম। আর রিজিডিটি মডুলাস বের করবার একটা অন্যরকম টেকনিক আছে, সেটা আমরা ল্যাবও বের করি। যেহেতু কনস্ট্যান্ট বের করবার ওয়ে আছে তাহলে আমরা ইয়াং মডুলাস এবং রিজিডিটি মডুলাস কিভাবে ডিটারমাইন করা যায়, সকল এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়। অর্থাৎ তোমাদের তো এক্সপেরিমেন্টালি করতে হবে না, তোমাদের কিভাবে এই প্রশ্নটাকে অ্যান্সার করতে পারো সেটা আমরা পরের স্লাইডগুলোতে দেখাবো। তাহলে এই হচ্ছে ইলাস্টিক মডুলি। তাহলে একটু কষ্ট করে এই ইকুয়েশনগুলো বের করা যায়, খুব সিম্পল, কিন্তু বেশ কিছু স্টেপ আসতো, সেটা বলতে ভার্চুয়ালি আমাদের সম্ভব না।
তোমরা একটু বই থেকে এগুলো করে নিও। আমার মনে হয় না তোমাকে ডিফিকাল্ট হবে, কারণ ম্যাথমেটিক্স এগুলো সিম্পল ম্যাথমেটিক্স, কয়েক লাইনে আসলেই হবে। আচ্ছা, তাহলে স্যার এক্সামে কি এগুলোর প্রমাণ আসবে নাকি? এটা ইয়াং মডুলাসের ইয়াং মডুলাসের সিম্বল হচ্ছে ওয়াই, বাল্ক মডুলাসের সিম্বল হচ্ছে কে, ডিজিটাল মডুলাসের সিম্বল হচ্ছে কোথাও লিখে এন, কোথাও লিখে ইটা, ইদার এন অর ইদার ইটা। আর পসন্স রেশিও নরমালি আমরা এটাকে সিগমা হিসাবে ইউজ করি। আচ্ছা, আর তোমরা পরীক্ষার জন্য কোনো কিছু টেনশন করবার কোনো কারণ নাই। এটা হচ্ছে তুমি যেটা জিজ্ঞেস করছো আসবে কিনা, আসবে কি আসবে এখন এই মুহূর্তে বলতে পারবো না, তবে এটুকু মনে রাখতে পারো যে আমরা যেগুলো আমরা পড়াই প্রশ্ন আমরাই করবো, সুতরাং আমাদের একটা নলেজ থাকে আমি কতটুকু পড়িয়েছি কিংবা আমি কতটুকু হোমওয়ার্ক দিয়েছি। এই করা এবং হোমওয়ার্কের ভিতরে অবশ্যই প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পয়সন্স রেশিও। আচ্ছা, আমরা এটিও থিওরি তোমাদের ক্লাসে আমি খুব সম্ভবত আমরা পড়িয়েছিলাম, তারপরে যেহেতু অনেক দিনের গ্যাপ আমি আবার সেটাকে কন্টিনিউ করছি। তাহলে পয়সন্স রেশিও, এটিও আবার সায়েন্টিস্টের নাম। পয়সন্স রেশিও কি? উইথ ইলাস্টিক লিমিট। তাহলে অবভিয়াসলি আমরা যেটুকু বলছি এটাও ইলাস্টিক লিমিটের ভিতর। দ্য লিমিট অফ ল্যাটারাল স্ট্রেন টু দ্য লঙ্গিটিউডাল স্ট্রেন। ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়, আর লঙ্গিটিউডাল তো আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তাহলে এইটি হচ্ছে ল্যাটারাল স্ট্রেন এবং লঙ্গিটিউডাল স্ট্রেনের রেশিও। তাহলে কি হলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্বীয় বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে পয়সন্স রেশিও। তাহলে এটি হচ্ছে এই ডেফিনিশন। তাহলে এই ডেফিনিশন দিয়ে বোঝা যাচ্ছে যে এটি আমরা আগে যে তিনটা কনস্ট্যান্ট বলেছিলাম সেই কনস্ট্যান্টের ভিতরে কিন্তু এটা কিন্তু এটি চেঞ্জ। ওখানে আমরা বলেছি স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে ওগুলো হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, কিন্তু আমরা এখন বলছি ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিটিউডাল স্ট্রেনের রেশিও। তাহলে যেহেতু স্ট্রেন ডিভাইড বাই স্ট্রেন, ইদার এটি ল্যাটারাল হোক বা লঙ্গিটিউডাল হোক, তাহলে এটি হচ্ছে পয়সন্স রেশিও হচ্ছে অলওয়েজ ইউনিটলেস বা এটি ইউনিট নাই। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটা ডেফিনিশন দেব, তাহলে আমরা কিভাবে সেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি? এক নাম্বার হচ্ছে আমরা ছবি, তুমি যেটাই নাও, আমি একটা দুইটা ছবি আমরা দিয়েছি, একটা হচ্ছে ভার্টিক্যাল দিলাম, একটা হচ্ছে হরিজন্টাল দিলাম, দুইটা ছবি এক। আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট স্লাইডে আসি, আমরা যেটি চিন্তা করলাম যে আমরা কোনো একটা ধরো মনে করো আমরা একটা ওয়্যার নিলাম, সে ওয়্যারের লেংথ নিলাম হচ্ছে এল। তাহলে একটা লেংথ, এটি যদি মনে করো এটা হচ্ছে একটা ওয়্যার, এটি হচ্ছে ওয়্যারের লেংথ নিলাম এল। হ্যাঁ, তোমাদের ইচ্ছে মতো এটি আপার কেস লোয়ার কেস ইউ ক্যান ডিনোট ইদার আপার কেস আর লোয়ার কেস। তাহলে আমরা একটা ওয়্যার নিলাম বা একটা বস্তু নিলাম যেটির দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, তাহলে এখন এই বস্তুটাকে যদি এবং সে মনে করো এই বস্তুটার ডায়ামিটার হচ্ছে ডি। তাহলে একটা বস্তু নিলাম যে বস্তুটার লেংথ হচ্ছে এল এবং এই বস্তুটার ডায়ামিটার হচ্ছে ডি। এখন যদি আমরা সেই বস্তুটার প্রতি এটার প্রতি যদি এক্সটার্নাল ফোর্স, সো কল ডিফর্মিং ফোর্স বা রেজিস্টিং ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে আমরা মনে করলাম যে এই ফোর্সটাতে অ্যাপ্লাই করা হলো, কিন্তু আমরা আসলে পয়সন্স রেশিওতে কত ফোর্স অ্যাপ্লাই করেছে সেটা আমরা এখানে ধরি না। তাহলে ফোর্সটা অ্যাপ্লাই করবার পরে কি হলো? তাই দৈর্ঘ্য এটা এইটি এল থেকে বেড়ে এটা ডেল এল বেড়ে গেল। তাহলে এই লেংথটা যেটুকু ছিল তার চেয়ে সেই ডেল এল লেংথটা বেড়ে গেল, এইটুকুন বেড়ে গেল। তাহলে এইটুকুন যে বেড়ে গেল সে কোত্থেকে আসলো? কারণ আমার কাছে যে বস্তু আছে সেই বস্তু থেকে আসবে। সুতরাং আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এটি যখন ডেল এল লেংথটা বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই যে আগে যে ডায়ামিটার আমার যে অরিজিনাল যে ডায়ামিটার ছিল সেই ডায়ামিটার থেকে সে কিন্তু রিডিউস হয়ে গেছে। কারণ রিডিউস হয়ে গেছে বলেই সে এই লেংথের এক্সটেনশনটুকু পেয়েছে। তাহলে কতটুকু কমলো? তাহলে এখন যদি মনে করো যে আমরা যদি এখন কমলে মানে হচ্ছে আমি মনে করলাম যে এটি হচ্ছে এই আমার ছিল এই ডি হচ্ছে আমার ডি হচ্ছে তার অরিজিনাল লেংথ এবং সেটা কমে গেল, ডেল ডি পরিমাণ সে কমে গেল। তাহলে কি হলো? তাহলে আমি একটা বস্তু নিলাম যে বস্তুটার দৈর্ঘ্য ছিল এল, যে বস্তুটার ডায়ামিটার বা উইডথ যেটি ছিল সেটি হচ্ছে ডি,
এখন আমি যখন এটাতে ফোর্স অ্যাপ্লাই করলো তাহলে অর্থাৎ এটি যখন ডেল এল লেংথ বেড়ে গেল, অর্থাৎ এটি যখন লঙ্গিচুরালি ডেল এল বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই ল্যাটারালি সে ডেল ডি পরিমাণ কমে গেল। তাহলে আমাদের ডেফিনেশন বলেছে ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিচুরাল স্ট্রেনের রেশিও। তাহলে আমরা এখন এই স্লাইডে দেখতে পাই, তাহলে এটা আমি যা বলেছি তাই লিখলাম। তাহলে কি লঙ্গিচুরাল স্ট্রেন, লঙ্গিচুরাল স্ট্রেন মানে কি? তাহলে লঙ্গিচুরাল স্ট্রেন মানে হচ্ছে সে কতটুকু চেঞ্জ হলো ডিভাইডেড বাই অরিজিনালি কতটুকু ছিল। এটা ওই ইয়াংস মডুলাসে যেরকম একই। তাহলে লঙ্গিচুরাল স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তাহলে আমরা ধরলাম হচ্ছে এখানে চেঞ্জ ইন লেন্থ মানে হচ্ছে ডেল এল আর অরিজিনাল লেন্থ হচ্ছে এল। এখন তুমি তোমার মতো লিখতে পারো, তুমি ইচ্ছা করলে তুমি মনে করো যদি ডেল এল না লিখে যদি স্মল এল লিখো তাও হয়, যদি আপার কেস দাও তাও হয়। তবে যেহেতু তোমরা ম্যাথমেটিক্সের, তাহলে ম্যাথমেটিক্সে আমরা ডেল ডি এগুলোকে আমরা ইউজ করি, অর্থাৎ সে খুব কম পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জটা বোঝাবার জন্য আইডিয়ালি বলা ঠিক হবে না, অর্থাৎ কনভেনশনালি, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্স রুলস অনুসারে তখন আমরা বলি ডেল ডি বা ডিডি এসব। তাহলে এই জন্য কোন বইতে দেখবা লিখে আছে চেঞ্জ ইন লেন্থ স্মল এল, সে অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, সেটাও হয় কিন্তু আসলে সুন্দর হয়ে হচ্ছে ডেল এল এল, অর্থাৎ চেঞ্জ ইন যেহেতু বোঝা, চেঞ্জ মানে হচ্ছে ইটস নট লার্জ স্কেলে চেঞ্জ, চেঞ্জ হচ্ছে খুব কম স্কেলে। এনিওয়ে, তাহলে লঙ্গিচুরাল স্ট্রেন মানে হচ্ছে ডেল এল ডিভাইড বাই এল। আর ল্যাটারাল স্ট্রেন কি? তাহলে ল্যাটারাল স্ট্রেন হচ্ছে ডেল ডি ওভার ডি, অর্থাৎ চেঞ্জ ইন উইথ ডিভাইড বাই অরিজিনাল উইথ। আচ্ছা, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিয়েছে, এটি খুব ইম্পর্টেন্ট কিছু না, এটি হচ্ছে জাস্ট একটু বোঝাবার জন্য যে আমরা যে এখানে লেন্থটা বাড়লো সেই লেন্থটা ওখান থেকে কমে এসে সেজন্য একটা মাইনাস সাইন দিয়েছে। সো এখানে একটা মাইনাস সাইন দিলে পর না দিলে কিছু যায় আসে না। আমাদের ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিচুরাল স্ট্রেনের রেশিও। তাহলে লঙ্গিচুরাল স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল আর ল্যাটারাল স্ট্রেন মানে হচ্ছে ডেল ডি বাই ডি। তাহলে এখন সিগমা যদি বসা তাহলে এটা হচ্ছে একটা ডিভাইড যদি একটা আরেকটা করো তাহলে এটি হচ্ছে পয়সনস রেশিওর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যে ডেফিনেশন বলছি। স্যার মাইনাস চিহ্ন দিলে সামনে মাইনাস আসবে না? হ্যাঁ, মাইনাস সাইন দিলে মাইনাস আসবে, মাইনাস সাইন দিলে মাইনাস আসবে, অর্থাৎ যদি এটি ওখান থেকে যেহেতু এসছে এই জন্য হচ্ছে আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবিতে বোঝা যাচ্ছে যে আমরা যেই ল্যাংটা বেড়ে গেছে ওখান থেকে রিডিউস হয়ে এসছে, এই জন্য এখানে একটা মাইনাস সাইন দিতে পারো, দিলে অসুবিধা নেই, না দিলে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের মূল থিম হচ্ছে যে চেঞ্জ, অর্থাৎ ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিচুরাল স্ট্রেনের রেশিও। ওকে, ইভেন এটা মাইনাস সাইন দিলে এটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে মাইনাস সাইন, এবং সে মাইনাস সাইন দিলে এটির উপর ডিপেন্ড করে আমরা যে বস্তু নিবা সেই বস্তুর কখনো মাইনাস সাইন কখনো প্লাস সাইন হয়। It depends, it may be minus, may be plus, but whether ওই তোমার ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, ওই ইয়াং মডুলাস, রিজিডিটি মডুলাস, all these are positive quantities always. But আমরা কখন বুঝবো যে প্লাস আসবে আর কখন মাইনাস হবে? এটা আমি তোমাদের একটা স্লাইড করেছি কোন কোন বস্তু, কয়েকটা বস্তু দেখো পয়সনস রেশিও আমরা যে লিমিট বের করি সব লিমিট দেখলে তুমি দেখবা এটি লিমিট আপনাদের। ওকে, আমি এখানে একটা ওকে পরের স্লাইডে আমি তাহলে আচ্ছা আমি তাহলে প্রথম কথা হচ্ছে তাহলে আমরা পয়সনস রেশিও কাকে বলে? পয়সনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিচুরাল স্ট্রেনের রেশিও। আর whereas young modulus, bulk modulus, rigidity modulus, all these are কিন্তু stress divided by strain. পয়সনস রেশিওটা সেই হিসাবে ভিন্ন, তাহলে পয়সনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিচুরাল স্ট্রেনের রেশিও। ওকে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে এখানে বাংলা একটা লিখেছি, তোমাকে নেগেটিভ সাইন আসবে। এখানে হচ্ছে পয়সনস রেশিওর ডেফিনেশনটা আমরা দিয়েছি এবং এটির রেঞ্জ হচ্ছে -1 থেকে 0.5। তাহলে এটি -1 থেকে 0.5 হচ্ছে এটির লিমিট। আচ্ছা, এই লিমিটটা তোমরা একটু হোমওয়ার্ক লিখে রাখো, হাউ টু ফাইন্ড দ্য লিমিট বিটুইন লিমিট অফ সিগমা। সিগমার মানটা -1 থেকে 0.5 এর ভিতর থাকে, এটা কিভাবে প্রমাণ করা যায়? এটা হচ্ছে সিম্পলি আমরা যে এই যে আমরা 4টা ইকুয়েশন লিখেছি, ওই 4টা ইকুয়েশনে তোমরা ওখান থেকে প্রথম 2টা থেকে তোমরা করে নিতে পারো। বুঝতে পেরেছো? এই যে ইয়াং মডুলাসের সাথে বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এবং পয়সনস রেশিওর যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে তোমরা ইচ্ছে করলে
এই এই পয়সনস রেশিওর লিমিটটা বের করে নিতে পারো। স্যার কোশ্চেনটা একটু কি আবার বলা যাবে? এটা করাইছিলেন। এটি এটি বোধহয় আমি খুব সম্ভবত ক্লাসে পড়িয়েছিলাম, তবুও তারপর তোমরা একটু লিখে রাখো। আমি এটা জি স্যার। হচ্ছে এই পয়সনস রেশিওর মান হচ্ছে -1 থেকে 0.5, ইট লাইজ বিটুইন -1 to 0.5। হ্যাঁ, তাহলে এটা তো আমি এখানে লিখলাম শুধু, তাহলে এটি কিভাবে বের করা যায় তাহলে তোমরা কিন্তু ওই বেসিক ইকুয়েশন থেকে তোমরা করে নিতে পারবা। অর্থাৎ শো দ্যাট, স্যার সিম্পলি মনে করো শো দ্যাট Poisson's ratio lies between -1 and 0.5। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর হচ্ছে তুমি এখন খুব সহজ, তুমি যদি কোনো আমি এখানে বাংলা কিছু লিখে দিয়েছি কোন কোন বস্তু, সব বস্তু তো আমি কালার করতে পারি না, আমি কিছু লিখে দিয়েছি সাধারণত কোনটা কিরকম মান থাকে। এখন বললাম যে আমরা -1 থেকে 0.5, তাহলে আমি 0.5 হলে কি হয়, 0.0 হলে 0 হলে কোনগুলো হয় আমি এখানে বাংলা লিখে দিয়েছি। এগুলো শুধুমাত্র জাস্ট এটা কোনো পরীক্ষার জন্য না, এটা হচ্ছে জাস্ট তোমার বুঝবার, জাস্ট তোমার কিছু কিউরিওসিটি ফুলফিল করবার জন্য। আসলে আমরা যে এটা বলছি 0.5, তাহলে 0.5টা কোনটা, আসলে কোনটা 0.5 হতে পারে, আদৌ হতে পারে কিনা এসব। আর এখন গুগলে দিলেই বুঝতে পারবে যে হিউজ লিস্ট চলে আসে কোনটার পজিটিভ মান, কোনটার নেগেটিভ মান, পজিটিভ মান কেন আসে, নেগেটিভ মান কেন আসে, এগুলো করে নিতে পারবা। এগুলো খুব সিম্পল। তাহলে প্রোভাইডেড এই মানটা হচ্ছে -1 থেকে 0.5, তাহলে মনে রাখবা যদি কোনো কারণে যদি আমাদের এই পয়সনস রেশিওর মান বের করতে যদি আমরা কোনো পরীক্ষা দিয়ে থাকি, অর্থাৎ কোনো প্রশ্ন যদি আমরা দিই যে নিউমেরিক্যাল প্রবলেম যদি আমরা কোথাও যদি দিয়ে থাকি যে পয়সনস রেশিওর মান বের করো, তাহলে যেই মান যেভাবে দেওয়া থাকুক না, তাহলে মনে করবো যে মানটা কিন্তু -1 থেকে 0.5 এর ভিতরে আসতে হবে। যদি না আসে তাহলে প্রথম তুমি ধরে নিবা যে তুমি কোথাও ভুল করেছো। আর এরপরে যদি তুমি যাবে যে তোমার মানটা তুমি ভুল না করো, তোমার মানটা 0.5 -1 থেকে 0.5 এর ভিতরে আসেনি, তারপরে তাহলে ধরে নিতে হবে যে তোমার প্রশ্নে ভুল আছে। তো সেই ক্ষেত্রে তুই ইউ উইল গেট ফুল মার্কস যদি প্রশ্নে ভুল থেকে থাকে। তবে এটা সাধারণত হয় না, তবে তারপরে যদি মনে করো যে কোনো কারণে যদি প্রশ্ন যদি এরকম থেকে থাকে যে এই মানটা তোমার রেঞ্জে আসে না, কিন্তু মানে তুমি খুব প্রপার ট্র্যাকে আছো, তাহলে ইউ উইল গেট ফুল মার্কস। তখন প্রশ্নে ভুল থাকে ধরে নিতে হবে, আদারওয়াইজ এই মানটা এর ভিতরে থাকবে। আচ্ছা, তো আমার খুব সম্ভবত আমরা এইটুকুন পর্যন্ত আমরা যে ছুটির আগে আমরা করেছিলাম, যেটা আমাকে তোমাদের সিআর আমাকে আগে যেটি বলেছিল যে আমরা এই পর্যন্ত করেছিলাম। তাহলে এখন হচ্ছে আমরা এই নতুন করে যেটুকু আমরা শুরু করছি। তাহলে একটা হচ্ছে ডিটারমিনেশন, আর তাহলে বলছিলাম তোমাদেরকে কনস্ট্যান্ট ডিটারমিনেশন করবার জন্য বলেছে। তাহলে ডিটারমিনেশন করবার জন্য হচ্ছে, ডিটারমিনেশন করবার অর্থ হচ্ছে যে এটি এক্সপেরিমেন্টালি করা। কিন্তু যেহেতু তোমাদের থিওরি কোর্স, তার মানে হচ্ছে তোমরা থিওরিটি গেলে এটা কিভাবে আমরা করতে পারি যাতে আমরা এক্সপেরিমেন্টাল সকল ডিভাইস বা টুলস ইউজ করে আমরা কিভাবে এই ইয়াং মডুলাসটা বের করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যে কোনো জিনিস বের করবার জন্য আমরা এক নাম্বার লাগে হচ্ছে থিওরি। তাহলে থিওরিটা লাগবে। থিওরি মানে হচ্ছে কি? থিওরি মানে হচ্ছে আসলে আমরা কোন ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আমরা ইউজ করি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেটা ইউজ করি সেটাকে আমরা ধরে নিই হচ্ছে এটা থিওরি। তাহলে এখন এইখানে আমি আবারও বলে রাখি, তাহলে আমি আছে এখানে শব্দ লিখা। তাহলে ইয়াং মডুলাস কাকে বলে? তাহলে আমরা বলছি যদি প্রশ্ন আছে হাউ টু ডিটারমাইন ইয়াং মডুলাস, অথবা এক্সপ্লেইন the method for determining young modulus, এরপর ব্লা ব্লা লেখা থাকবে, অফ এ বডি লেখা থাকবে, অফ এ ম্যাটেরিয়াল, অফ এ ইলাস্টিক বডি ইত্যাদিতে লেখা থাকবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদের ইয়াং মডুলাস ডিটারমাইন করতে হবে। তাহলে এক নাম্বার তাহলে এটি করতে, তাহলে আমরা লিখতে হবে থিওরি। তাহলে থিওরি কি? তার থিওরি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তাহলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিভাবে লিখবা? তাহলে আমরা হচ্ছে ইয়াং মডুলাস কাকে বলে। আচ্ছা, এইখানে আমি ছবিটা আসলে নিয়েছি আমি এই তোমাদের একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। তাহলে আমাকে ছবিটা সুন্দর মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়েছি। তাহলে এখানে ওই লিখে আছে ইয়াং মডুলাসকে ওরা সিম্বল হিসাবে ইউজ করেছে ই। তাহলে আমরা যেহেতু ইয়াং মডুলাস সায়েন্টিস্ট না, তাহলে আমরা ওয়াইটাকে প্রেফার করি।
এই জন্য আমি তোমাদেরকে এই থিওরি লিখে একটু ব্র্যাকেটে লিখে দিয়েছি, যদি ইয়াং মডুলাস যদি হয় তাহলে স্ট্রেসের যে ইয়াং মডুলাস দিয়েছে ই, তোমরা এখানে লিখবে হচ্ছে ওয়াই, তাহলে ইনস্টিড অফ ই ইউ শুড পুট ওয়াই। আচ্ছা, তাহলে ইয়াং মডুলাস কাকে বলে? তাহলে ইয়াং মডুলাস কাকে বলেছে আমি ডান দিকে এখানে স্পষ্ট লিখে দিয়েছি। ইয়াং মডুলাস হচ্ছে লংগেশনাল স্ট্রেস ডিভাইড বাই লংগেশনাল স্ট্রেন। তাহলে ইয়াং মডুলাস কাকে বলে ডেফিনেশন আসলে তুমি এখান থেকে লিখে দিবা। কি লিখবা? It is defined as the ratio of longitudinal stress and longitudinal strain. আচ্ছা, তাহলে স্ট্রেস কাকে বলে? তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে আমাদের থিওরি আমরা এইভাবে এগোই। তাহলে y is equal to f divided by a, তাহলে স্ট্রেস গেল। আর লংগিটুডিনাল স্ট্রেন মানে কি? স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেংথ ডিভাইড বাই অরিজিনাল লেংথ। এখানে কিন্তু আমরা এটা ওপেন রাখা যাবে না, অর্থাৎ আমরা কিন্তু স্ট্রেন বলার সময় তখন বলেছি যে রিলেটিভ চেঞ্জ হতে পারে দৈর্ঘ্যের, হতে পারে আয়তনে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেহেতু ইয়াং মডুলাস বলেছি তখন কিন্তু আমরা স্ট্রিক্টলি এটি হচ্ছে লংগিটুডিনাল স্ট্রেন। তাহলে চেঞ্জ ইন লেংথ ডিভাইড বাই অরিজিনাল লেংথ। তাহলে বাম দিকে এটা তোমরা একটু ছোট্ট করে লিখে নিবা যে মনে করি একটা বস্তু যেটির লেংথ হচ্ছে এল, তারপর হচ্ছে এটির রেডিয়াস হচ্ছে আর, মনে করো একটা ওয়্যার। লিখো তোমরা একটু খাতায় লিখে রাখো। আমরা সিম্পলিফাইড ফর্মের জন্য লিখলাম, মনে করি একটা ওয়্যার মানে তার, WIRE ওয়্যার, যেটির লেংথ হচ্ছে এল এবং যেটির রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, আচ্ছা এখন যদি আমরা এই বস্তুটাতে যদি, আচ্ছা তাহলে কোনো কিছু আমরা অ্যাপ্লাই করলাম না, তাহলে এটা আমরা ধরলাম শুধু একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল এবং ওই বস্তুটার রেডিয়াস হচ্ছে আর। তাহলে এটি রেডিয়াস আর এবং এল মানে এটি দেখতে বোঝা যাচ্ছে আমরা একটা ওয়্যার নিলাম। তাহলে এখন যদি আমরা এটাকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি মনে করি যে এখানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, কি ফোর্স? এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করলাম। তাহলে এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করলাম। এখন এই বস্তুটা আমি এখানে হরিজন্টাল ছবিটা এখানে হরিজন্টাল দেয়া আছে, তুমি যদি হরিজন্টাল ছবিটা না দিয়ে যে ভার্টিক্যাল দাও, সে এটি হচ্ছে ভার্টিক্যাল ছবি। তাহলে আমরা যদি এখানে আমরা যদি কোনো এফ ফোর্স অ্যাপ্লাই করি, সে এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে এফ ফোর্স অ্যাপ্লাই, এখন যদি আমি যদি এটিকে যদি আমি ভার্টিক্যালি যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফোর্স যদি ভার্টিক্যালি অ্যাপ্লাই করি তাহলে এটা ফোর্স আর ওয়েট হচ্ছে সেম, ফোর্স আর ডাব্লিউ হচ্ছে ওয়েট হচ্ছে সেম। তাহলে আমরা এই বস্তুটাতে এফ ফোর্স বা ডাব্লিউ ওয়েট অ্যাপ্লাই করলাম। কি পরিমাণ অ্যাপ্লাই করলাম? হচ্ছে পার ইউনিট এরিয়া। তাহলে আমরা ধরলাম এই বস্তুটার এরিয়া হচ্ছে এ, তাহলে এরিয়া হচ্ছে এ। তাহলে আমরা এই এরিয়াকে কি বলেছিলাম? আমরা বলেছিলাম ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা ওকে, তাহলে আমরা এই বস্তুটাকে এফ ফোর্স বা ডাব্লিউ ওয়েট অ্যাপ্লাই করলাম এবং সেই অ্যাপ্লাই করবার পরে এটির চেঞ্জটা লেংথটা চেঞ্জ হলো। তাহলে চেঞ্জ কত হলো? এটির লেংথটা চেঞ্জ হলো ডেল এল, ডেল এল চেঞ্জ হলো। তাহলে ডেল এল চেঞ্জ হলো। তাহলে আমরা ইয়াং মডুলাস কি? ইয়াং মডুলাস এফ ডিভাইড বাই এ ওভার ডেল এল ডিভাইড বাই এল। তাহলে আমরা কি করলাম? শুধুমাত্র আমরা এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম আর কিছুই করি না। তাহলে এটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এরিয়া তো তার নিজের এরিয়া, নিজের ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তাহলে এখন এই ফোর্সটা যদি আমরা নিচ দিকে ধরি, অর্থাৎ এদিকে যদি ধরি, তাহলে বা হরিজন্টাল যদি, তাহলে আমরা যদি ফোর্স মানে হচ্ছে ওয়েট, তাহলে ওয়েট মানে হচ্ছে আসলে সিম্পলি হচ্ছে এই মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এফ এর পরিবর্তে আমরা লিখলাম mg ডিভাইড বাই এরিয়া, মানে হচ্ছে আমরা যখন তার নিয়েছি, তাহলে আমরা জানি এরিয়া বলো ভলিউম বলো, ইট ডিপেন্ডস অন শেপ। আমরা কোন শেপের বস্তু নিলাম সেটির উপর এরিয়া এবং সেটির উপর ভলিউম ডিপেন্ড করে। তাহলে আমরা যেহেতু এখানে ক্রস সেকশনাল এরিয়া একটা ওয়্যার নিয়েছি, তাহলে ওয়্যার মানে হচ্ছে এটির এরিয়া হচ্ছে ফাই আর স্কয়ার। তাহলে ফাই আর স্কয়ার, তাহলে ডিভাইড বাই ডেল এল ওভার এল। তাহলে ফাইনালি ইয়াং মডুলাস y is equal to mgl divided by phi r square del l। তাহলে এটি হচ্ছে থিওরি। তাহলে কি করতে হবে থিওরি লেখার সময়? তাহলে এই থিওরির সময় ইয়াং মডুলাসের ডেফিনিশন দিতে হবে। তারপরে যে এই কথাগুলো বললাম এগুলা কিন্তু তোমাদেরকে একটু নিজেরা স্টেটমেন্ট আকারে লিখতে হবে। তাহলে কি কি লিখবা?
লিখবো হচ্ছে let us consider wires of length L, radius R। এরপর লিখবো হচ্ছে we apply external force F or W weight, and due to for this weight or force it is extended del L length। তারপর হচ্ছে y is equal to mgl pi r square del L। তাহলে এটি হচ্ছে থিওরি। আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে থিওরি লিখলে তাহলে এখন কিন্তু ডিটারমিনেশনটা কিভাবে করতে হবে তাহলে তোমাদেরকে একটু কিন্তু স্টেটমেন্ট এক্সপ্লেনেশনটা লিখে রাখতে হবে। তাহলে লিখো এক্সপ্লেনেশন। আমি কিন্তু এটা এইগুলা সেন্টেন্স লিখি নাই, তোমরা এগুলাকে লিখে নিবা। এক লিখবো হচ্ছে একটা মিটার স্কেল দিয়ে by using a meter scale we should find out the length of the wire। একটা মিটার স্কেল দিয়ে, তাহলে আমাদের এখন যন্ত্র লাগবে, তাহলে একটা মিটার স্কেল দিয়ে we should find out the length of the wire। তাহলে আমরা একটা মিটার স্কেল দিয়ে L এর মানটা বের করব। ওকে, আচ্ছা সেকেন্ড কি করতে হবে? ফোর্স তো আমরা দিয়েছি, আমরা জানি ফোর্স কত দিয়েছি। আচ্ছা, তাহলে ফোর্স কত দিয়েছি বা ওয়েট কত দিয়েছি, তাহলে ওই বস্তুটার উপর যে ভর আমরা দিয়েছি, তাহলে ভরটা যদি আমরা নিই তাহলে ওই জায়গায় যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা দিলে তুমি ফোর্স পেয়ে যাবা। অথবা সিম্পলি এখন এই ফোর্স মিটারে আছে, ফোর্স মিটার ওখানে বসালেও তুমি সেটার এই কত নিউটন বল আছে সেটা মেজার করতে পারি। তাহলে এটা ইম্পর্টেন্ট না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তাহলে এক নাম্বার হচ্ছে আমরা এই ফোর্সটা অ্যাপ্লাই করলাম, সরি এটা হচ্ছে একটা মিটার স্কেল দিয়ে আমি লেন্থটাকে মেপে নিলাম। তাহলে এরিয়া লেন্থটা বের করলাম, তখন ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে ফোর্সটা মেজার কিভাবে করবো? তাহলে ফোর্সটা মেজার করা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি যদি ওই বস্তুটাকে যে ভর অ্যাপ্লাই করলাম তাহলে সেই ভরটা যদি আমি নেই, ভরের সাথে আমি যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মান বের করি, দেন উই উইল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফোর্স অর ওয়েট। তাহলে গেল, তাহলে ফোর্স গেল, লেংথ এল গেল। আচ্ছা, একই রকম ভাবে লিখবা যে by using meter scale we should find out the extended length। extended length কি? extended length হচ্ছে আমি L ছিল, আমি প্রথম জানি হচ্ছে L ছিল আমাদের অরিজিনাল লেংথ। ফোর্স অ্যাপ্লাই করবার পরে আফটার অ্যাপ্লাইং ফোর্স অর ওয়েট তখন আমরা আবার লেংথটাকে মাপবো কি দিয়ে? অ্যাগেন we should use meter scale। তাহলে এক হচ্ছে আমরা একটা মিটার স্কেল দিয়ে লেংথ মাপলাম, দুই নাম্বার হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্সটা আমি কতটুকু ভর দিয়েছি সে ভর এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান দিয়ে আমি ফোর্সটাকে মাপলাম। তাহলে ঘটনা সে তার লেংথটা বেড়ে গেল। তাহলে অ্যাগেন আমরা ওই মিটার স্কেল দিয়ে তার লেংথটাকে আবার মাপলাম। তাহলে এই দুই লেংথের যদি আমরা ডিফারেন্স নিই দেন উইল ফাইন্ড আউট দ্য ডেল এল। আমরা একটা প্রথম হচ্ছে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে আমরা যে লেংথ মাপলাম, আবার ফোর্স অ্যাপ্লাই করবার পরে আমরা যদি আবার লেংথ মাপি তাহলে এই দুটোর ডিফারেন্স যদি আমরা বের করি তাহলে আমরা ডেল এল এর মান পেয়ে যাব। তাহলে বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এরিয়া। তাহলে এরিয়া কিভাবে বের করবো? তাহলে এটি হচ্ছে এরিয়া হচ্ছে উই শুড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ দ্য ওয়্যার। তাহলে এটি যদি রেডিয়াস অফ দ্য ওয়্যার কি দিয়ে বের করবা? তাহলে রেডিয়াস অফ দ্য ওয়্যার উই ক্যান মেজার বাই ইউজিং স্ক্রু গেজ। স্ক্রু গজ দিয়ে আমরা তারের রেডিয়াসটা বের করতে পারি। তাহলে তারের রেডিয়াস যদি আমরা বের করতে পারি স্ক্রু গজ দিয়ে, তাহলে স্ক্রু গজ দিয়ে আমরা তারের রেডিয়াস বের করবো, তারপরে আর রেডিয়াস বের করে আমরা পাই আর স্কয়ার ফর্মুলা বসিয়ে তাহলে আমরা এটির এরিয়া বের করতে পারবো। তাহলে সবগুলা মান যদি আমরা সে এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। তাহলে সবগুলা মান মনে করো এটা হচ্ছে থিওরি, এক নাম্বার ইকুয়েশন থিওরিটা লিখবা, তারপর ছবিটা আঁকবা, দুই নাম্বার হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে সবগুলো মান আমরা যদি এক নাম্বার ইকুয়েশনে বসাই দেন উই উইল গেট দ্য ভ্যালু অফ ইয়াং মডুলাস। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে এটি হচ্ছে আমাদের এই একটা কনস্ট্যান্ট সো-কল মডুলি বের করবার এক্সপেরিমেন্টালি বের করবার এক্সপ্লেনেশন। তাহলে যদি প্রশ্ন আসে হাউ টু ডিটারমাইন ইয়াং মডুলাস, এরপর লেখা থাকবে অফ এ বডি অর এটসেট্রা, তাহলে এটা হচ্ছে
অ্যান্সার লিখবে হচ্ছে ফার্স্ট ইউ শুড রাইট আউট দ্য থিওরি। তাহলে থিওরি কি? থিওরি মানে হচ্ছে ইয়াং মডুলাস বের করার জন্য আমাদের থিওরি লাগবে। থিওরি হচ্ছে we may define young modulus as ratio of the longitudinal stress and longitudinal strain. তারপর লিখবা if we take a wire of length L, radius R, then area A is equal to phi R square. এরপর লিখবা if we apply external force or a string force or deforming force F or weight, then we can measure the weight or force by taking the product of mass and acceleration due to gravity. Okay. So F is equal to W is equal to mg. তারপরে if the extended length is del L plus del L, extended length মানে হচ্ছে L plus del L. So young modulus expression for the young modulus is y is equal to mgl pi r square del L. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তারপর লিখবে হচ্ছে কিভাবে আমরা বের করতে পারি। তাহলে এক নাম্বার হচ্ছে we should find out the value of length of the wire by using a meter scale. Okay. তারপর হচ্ছে আফটার অ্যাপ্লাইং ফোর্স, মানে আগে থিওরি লিখে এরপর এক্সপ্লেনেশন দিতে হবে। সরি বুঝি নাই, আবার বলো তো। স্যার বলছি মানে আগে থিওরিটা লিখে এরপরে মানে এক্সপ্লেনেশন যেটা আমরা করলাম এটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে থিওরি লিখতে হবে, থিওরি লিখে থিওরির পাশে ছবিটা লিখে ছবিটা এঁকে দিবা, এরপর হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন হচ্ছে আমরা কিভাবে ডিটারমাইন করব। তাহলে ডিটারমাইন আছে যেহেতু ফর্মুলা আছে, তাহলে ফর্মুলা দেখে দেখে এগোবা। তাহলে ফর্মুলাতে আমাদের কি কি বের করতে হবে, ফর্মুলাতে বের করতে হবে আমাদের এল বের করতে হবে। তাহলে এলটা কিভাবে বের করবো? তাহলে এলটা হচ্ছে আমরা একটা মিটার স্কেল দিয়ে এল মাপবো, তারপরে ফোর্স অ্যাপ্লাই করবার পরে আমরা আবার লেংথটা মাপবো। তাহলে ফোর্স অ্যাপ্লাই করবার পরে যদি লেংথ মাপি তাহলে দুই লেংথের ডিফারেন্সটা হচ্ছে ডেল এল। তারপরে আর কি লাগবে আমাদের হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য ওয়্যার লাগবে। তো রেডিয়াস অফ দ্য ওয়্যারটা কি দিয়ে মাপবো? তাহলে স্ক্রু গজ দিয়ে মাপবো। এরপর ফাইনাল হচ্ছে সবগুলো ভ্যালু যদি আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে আমরা ইয়াং মডুলাসের মান পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে ইয়াং মডুলাস বের করবার জন্য হচ্ছে এক্সপ্লেনেশন, এবং এটা ইচ্ছে করলে এটি প্র্যাকটিক্যাল ল্যাবেও করা যায়। তোমাদের কি ফিজিক্স ল্যাব আছে? মনে হয় না। আচ্ছা, তাহলে তো সিলেবাস দেয় নাই তো স্যার, সিলেবাস তো দেয় নাই। আচ্ছা না ঠিক আছে, না না সেটা বলি নাই, মানে তোমাদের কোনো কোর্স কি ফিজিক্স, আমার কোনো কোর্স আছে কি এরকম? আমার মনে হয় আগে তো ছিল, তোমাদের নাই মনে হয়, এগুলো আগে ছিল। আগে কিন্তু ম্যাথমেটিক্সের জন্য আমাদের তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ফিজিক্স ল্যাব ছিল, এগুলো মনে উঠিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এগুলা কিন্তু আমাদের ল্যাবে সেট করা আছে, এগুলা বের করা যেতে পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইয়াং মডুলাস বের করার এক্সপ্লেনেশন বলো। তাহলে যদি আসে হাউ টু ডিটারমাইন ইয়াং মডুলাস, তাহলে একটু গুছিয়ে তোমরা লিখে নিবা। এটা কিন্তু নোট দাঁড় করে ফেলবা, কারণ আমরা পরীক্ষায় কিন্তু আমরা এইভাবে দিই। কিন্তু যদি বলো যে আমি তো এক্সপ্লেনেশন আমি লিখাই নাই, তাহলে লিখাই না মানে হচ্ছে এটা আমার প্রতি অবিচার করবে, আমার এটা লেখা সম্ভব না। কিন্তু আমরা এক্সপ্লেনেশনটা তোমাদেরকে বললাম, তোমরা সাজিয়ে নিবা। আচ্ছা, আমি দেখি আগে আর একটু। ওকে আচ্ছা, তাহলে আমি এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস। আমরা এই ওখানে তোমাদের সিলেবাসে যা দেয়া আছে সবগুলো আমরা পড়বো না। আমরা হচ্ছে একটা হচ্ছে ইয়াং মডুলাস কিভাবে বের করতে পারি এক্সপেরিমেন্টালি, আর হচ্ছে আমরা দেখবো হচ্ছে রিজিডিটি মডুলাস কিভাবে বের করতে পারি এক্সপেরিমেন্টালি। এই দুইটা জিনিসে আমরা পড়বো। ওকে, তাহলে একটা ইয়াং মডুলাস বললাম আমরা, তাহলে আর সেকেন্ডটা হচ্ছে রিজিডিটি মডুলাস। তাহলে আরো বাকি আছে বাল্ক মডুলাস, হাবিজাবি অনেক কিছু আছে। তাহলে সবগুলো কিন্তু আমরা পড়বো না, কারণ আমাদের এতগুলো পড়তে গেলে তোমাদের অনেক বেশি তোমাদের সিলেবাস তখন অনেক বেশি হয়ে যাবে। তাহলে মনে রাখবা, একটা হচ্ছে ইয়াং মডুলাস, হাউ টু ডিটারমাইন ইয়াং মডুলাস, আর একটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন লিখে রাখবা, হাউ টু ডিটারমাইন রিজিডিটি মডুলাস।
তাহলে কিভাবে রিজিডিটি মডুলাস বের করতে পারে। আচ্ছা, এই রিজিডিটি মডুলাস বের করার মডুলাস যে আমরা একটা সিম্পল মেথড দিলাম, এটি হচ্ছে হাউ টু ডিটারমাইন। এই রিজিডিটি মডুলাস বের করার জন্য অনেক মেথড আছে, অনেক মেথড। ইভেন আমাদের ফিজিক্স ল্যাবেও আমাদের অ্যাটলিস্ট আমরা দুইটা মেথড ওখানে রেখেছি। হ্যাঁ, এটি যারা এই ফার্স্ট ইয়ার ফিজিক্স আমাদের এখানে পড়ে তাদের জন্য আমরা এই রিজিডিটি মডুলাস বের করার জন্য কমপক্ষে দুইটা এক্সপেরিমেন্ট আমরা এখন সেট করেছি। তো তোমাদের জন্য হচ্ছে এই দুইটা এক্সপেরিমেন্টের সবচেয়ে সহজ যেটা আমি সেটা এখানে তোমাদেরকে দিচ্ছি। সবচেয়ে সহজ যেটা খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে একটা হচ্ছে ইয়াং মডুলাস বের করার বের করার এক্সপ্লেনেশন, একটা হচ্ছে রিজিডিটি মডুলাস বের করার এক্সপ্লেনেশন। আচ্ছা, তাহলে এখানেও থিওরি লাগবে। তাহলে থিওরি লাগার সময় আমরা এখানে আমি শুধু একটু দিয়েছি যে এখানে আমরা এখানে আমরা অনেক মেথড আমরা ইউজ করি। তাহলে আমরা একটা মেথড ইউজ করছি, আমরা টর্সিওনাল পেন্ডুলাম ইউজ করেছি। আচ্ছা, এই টর্সিওনাল পেন্ডুলাম কি? তাই তোমাদের টর্সিওনাল পেন্ডুলাম মানে হচ্ছে একটা হেভি সিলিন্ডারিক্যাল রড অর ডিস্ক। একটা যদি সিলিন্ডারিক্যাল শেপের রড অথবা ডিস্ক হয়, অবশ্যই এটা হবে খুব এটি ভারী, খুব ম্যাসিভ। সাসপেন্ডেড ফ্রম দ্য এন্ড অফ ফাইন ওয়্যার, একটা সূক্ষ্ম তার দিশে ঝুলতে থাকবে, হুইচ আপার এন্ড ইজ ফিক্সড। তাহলে আমরা এই টর্সিওনাল পেন্ডুলাম কাকে বলে? এটিকে আমরা বাংলা করেছি বেবর্তন বা বেবর্তন পেন্ডুলাম কি দোলক বেবর্তন দোলক বা এরকম কিছু নাম করেছে। তাহলে মেথডটা হচ্ছে কি? তাহলে এখানে যেহেতু অনেকগুলো মেথড আছে, সবচেয়ে সহজ মেথড হচ্ছে আমরা টর্সিওনাল পেন্ডুলাম মেথড। তাহলে টর্সিওনাল পেন্ডুলাম কাকে বলে এটা তোমাদের ডেফিনেশনে লাগবে না, কিন্তু এটা শুধুমাত্র তোমাদের জানবার জন্য। এই ডেফিনেশন তোমাদের ওখানে দিতে হবে না, থিওরিতে দিতে হবে না। আমি শুধু তোমরা লিখবে যে আমরা একটা এই টর্সিওনাল পেন্ডুলাম দিয়ে এই রিজিডিটি মডুলাস বের করতে পারি। আচ্ছা, তোমাদের জন্য হচ্ছে বুঝবার জন্য টর্সিওনাল পেন্ডুলাম কাকে বলা হচ্ছে, একটা খুব হেভি সিলিন্ডারিক্যাল ডিস্ক যদি হয়, যেটা একটা সূক্ষ্ম তার দিয়ে যদি ঝুলিয়ে দেয়া থাকে এবং তারপর উপরের এই এন্ডটা যদি ফিক্স থাকে, তাহলে এটাকে আমরা টর্সিওনাল পেন্ডুলাম বলি। নিচে ছবিটা লাগবে। তাহলে এই ছবিটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা আমরা যেটা বললাম হচ্ছে একটা সিলিন্ডারিক্যাল ডিস্ক অর রড। তাহলে এটা হচ্ছে সিলিন্ডারিক্যাল ডিস্ক অর রড। তাহলে এটা হচ্ছে এখান থেকে জাস্ট একটা সূক্ষ্ম তার দিয়ে, একটা সূক্ষ্ম তার দিয়ে এই একটা মনে করো এটা হচ্ছে একটা ওয়্যার, এটা হচ্ছে ইলাস্টিক ওয়্যার, মনে করো একটা স্টিল ওয়্যার। এটা কিন্তু খুব ফাইন সূক্ষ্ম একটা তার দিয়ে ঝুলে দেওয়া থাকবে এবং এটার উপরটা হচ্ছে ফিক্স থাকবে। তাহলে ফিক্স অনেকভাবে দেওয়া যেতে পারে। এটা যদি তুমি উপরে এই একটা সিলিন্ডারিক্যাল ডিস্ক এখানে আটকে দিয়ে একটা তার দিয়ে যদি তুমি তোমার সিলিং এর সাথে ঝুলিয়ে দাও, তাতেও সেটা এই টর্সিওনাল পেন্ডুলাম। আবার তুমি যদি মনে করো যে একটা তুমি স্ট্যান্ড বস ক্ল্যাম্প মানে হচ্ছে মনে করো তুমি একটা এরকম একটা স্ট্যান্ড দিলা, এটা হচ্ছে একটা স্ট্যান্ড। আমার সুন্দর হয় নাই, সুন্দর একটা স্ট্যান্ড দিয়ে তুমি এখানে যদি এখানে ক্ল্যাম্প দিয়ে যদি তুমি এখানে যদি ঝুলিয়ে দাও, তাহলে এটাও কিন্তু এই টর্সিওনাল পেন্ডুলাম। তাহলে আমরা আসলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে রিজিডিটি মডুলাস বের করব। তাহলে রিজিডিটি মডুলাস বের করব কি? আসলে কার রিজিডিটি মডুলাস বের করব? এই যে এখানে পেন্ডুলাম দিলাম, আসলে রিজিডিটি মডুলাস কার? আসলে হচ্ছে রিজিডিটি মডুলাস এখানে যে ওয়্যারটা দিলাম, এই ওয়্যারটা অর্থাৎ এই ওয়্যারটা কিসের উপাদান? তাহলে এটা যদি স্টিল হয় তাহলে আমরা স্টিল রিজিডিটি মডুলাস বের করছি। এটা যদি তোমার অ্যালুমিনিয়াম হয় তাহলে অ্যালুমিনিয়াম রিজিডিটি মডুলাস বের করছি। এটি যদি আয়রন হয় তাহলে আয়রন রিজিডিটি মডুলাস বের করছি। তাহলে এই জন্য হচ্ছে এটা টর্সিওনাল পেন্ডুলাম হচ্ছে একটা ভারী যদি সিলিন্ডারিক্যাল শেপের রড অথবা ডিস্ক যদি আমরা একটা ফাইন ওয়্যার সূক্ষ্ম একটা তার দিয়ে যদি ঝুলিয়ে দিই এবং এটা এক প্রান্তকে যদি আমরা ফিক্সড করে যদি দিয়ে দিই, তখন সেটাকে টর্সিওনাল পেন্ডুলাম বলি। তাহলে কেন টর্সিওনাল পেন্ডুলাম? এটা হচ্ছে ব্যবর্তন, মানে হচ্ছে আমি যদি এই সিলিন্ডারটাকে যদি আমি এখন যদি কোনো একটু ডেভিয়েশন নিয়ে যদি আমি ছেড়ে দিই, তুমি এটাকে একটা মোচড় দিলা, তাহলে তুমি টর্সিয়ন করলা, এটাকে তুমি ঘুরেলা, একটু যদি তুমি ঘুরিয়ে যদি ছেড়ে দাও, তখন সে কিন্তু সেখানে এটা দুলতে থাকবে, এটা পেন্ডুলামের মতো। অর্থাৎ পেন্ডুলাম অবভিয়াসলি পেন্ডুলাম, তখন সে এটা রোটেট করতে থাকবে। এটা যদি রোটেট করে থাকে, পেন্ডুলাম মতো যদি দুলতে থাকে, সেই জন্য এটাকে আমরা বলি টর্সিওনাল পেন্ডুলাম।
তাহলে আমার মনে হয় আমি এইটুকুনি রাখি, আর হচ্ছে ঠিক আছে, থিওরিটা দিয়ে আমি ছেড়ে দিই, আগামী ক্লাস আমরা এক্সপ্লেন করবো। তাহলে থিওরিটা কি? থিওরিটা তোমরা যে কোনো একটা বইতে নিবা, তাহলে এটা অরিজিনাল প্যান্ডেলাম থিওরি 1 নম্বর হচ্ছে আমরা যা যা ধরেছি, ধরলাম হচ্ছে টাইম পিরিয়ড। কি হচ্ছে টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড কাকে বলে? টাইম পিরিয়ড মানে হচ্ছে দোলনকাল, বাংলা লিখে দোলনকাল, মানে একটা পূর্ণ দোলন হওয়ার জন্য যে সময় তাকে দোলনকাল। তুমি অর্থাৎ এই পেন্ডুলামকে তুমি ঘুরাইলা, তাহলে একটা পূর্ণ দোলনের জন্য অর্থাৎ পূর্ণ সাইকেল, ফুল সাইকেলের জন্য যে সময়, এটা হচ্ছে টাইম পিরিয়ড বা দোলনকাল। মনে করো তুমি তুমি একটা ফ্যান ঘুরালা, তাহলে একটা ফ্যান যেখান থেকে শুরু হলো ঘুরে ওই জায়গায় আসলে এটা হচ্ছে একটা দোলন। ওকে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটি হচ্ছে জড়তার ভ্রামক। যদি আই হয় তাহলে আর আছে সি কে আমরা রিস্টোরিং কাপল বলি, রিস্টোরিং কাপল বলি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই স্কয়ার রুট অফ আই ডিভাইড বাই সি। তাহলে এখানে যা যা নিলাম, তাহলে হচ্ছে এই এটি আমি আবারও লিখে ফেলেছি, অর্থাৎ তাহলে টি হচ্ছে টাইম পিরিয়ড, মোমেন্ট অফ ইনার্শিয়া, সি হচ্ছে রিস্টোরিং ফোর্স। তাহলে এটি যদি হয় তাহলে এই টি এর বেসিক ফর্মুলা তোমরা যেরকম পড়ে আসছো, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই স্কয়ার রুট অফ এল বাই জি, সরল দোলক বা জটিল দোলক ওইরকম যেরকম পড়ে আসছো, আসলে ওই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা হচ্ছে সেম, যেটা তোমরা এসএসসি এসএসসি লেভেলে পড়ে আসছো, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই স্কয়ার রুট অফ এল বাই জি। তাহলে এটা হচ্ছে অনেকটা একই রকম। তাই টাইম পিরিয়ডের বেসিক ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম। ওকে, আচ্ছা, এখন আইটা কি? আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, আবার সেই মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করা হচ্ছে আমি যে বস্তুটা নিলাম সেই বস্তুটার শেপের উপর। তাহলে এই বস্তুটার শেপের উপর ডিপেন্ড করে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়। তাহলে আমরা যেরকম সিলিন্ডার শেপের একটা হেভি বস্তু নিয়েছি, তাহলে এটা মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে হাফ এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার। এমটা একটু বড় ক্যাপিটাল লেটার দিয়েছি, এটা ইচ্ছা করে দিয়েছি, আরটাও ক্যাপিটাল লেটারে দিয়েছি। এটি কারণ হচ্ছে এই আমরা এই যে সিলিন্ডারটা নিলাম সেই সিলিন্ডারের এটি হচ্ছে ভারী, এই জন্য ভরটা হচ্ছে বেশি। তাহলে বেশি বোঝাবার জন্য আমরা এখানে এখানে আপার কেসের এম ইউজ করেছি। ওকে, আর রেডিয়াস আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, তাহলে রেডিয়াস অফ দ্য সিলিন্ডারকে প্রকাশ করবার জন্য আমরা এখানে আপার কেস ইউজ করেছি। কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু এই যে ওয়্যার নিয়েছি, তাহলে ওয়্যারটা রেডিয়াসটা আমাদের লাগবে ওয়্যার রেডিয়াস, আবার আমাদের লাগে হচ্ছে যে সিলিন্ডার নিয়েছি সিলিন্ডার রেডিয়াস। তাহলে ওয়্যারটা নিয়েছি আমরা ফাইন ওয়্যার মানে সূক্ষ্মতা, তার মানে নিশ্চয়ই সেটা রেডিয়াস হচ্ছে খুব কম। আর যেহেতু সিলিন্ডারটা হেভি নিয়েছি, তাহলে এটির রেডিয়াসটা হচ্ছে অনেক বেশি। এই জন্য আমরা এখানে মাস লিখবার সময় আমরা আপার কেস ইউজ করেছি, আবার রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বা রেডিয়াস অফ দ্য ডিস্ক নেওয়ার সময় আমরা আপার কেস ইউজ করেছি। আর হচ্ছে রেস্টোরিং কাপলের বেসিক ফর্মুলা, রেস্টোরিং কাপলের এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমরা সি ইজ ইকুয়াল টু এন পাই আর টু দি পাওয়ার 4 ওয়াইস এল। এই ফর্মুলা কাপড়টা কি স্যার? কাপড়টা কি? সরি, রেস্টোরিং কাপড়টা কি আসলে? এটা কি বোঝায় আমাদের? কাপল তো এমনিতে বুঝো, কাপল তো হচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, কাপল হচ্ছে দ্বন্দ্ব। আমরা যদি টর্চ বের করি, তাহলে ওই কাপল হচ্ছে একই 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 কাপল হচ্ছে দ্বন্দ্ব। রেস্টোরিং কাপল হচ্ছে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে আসার জন্য সে যে কাপল সৃষ্টি করে। এই জন্য সি এর এই বেসিক ফর্মুলা এই ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে। এই তিনটা ফর্মুলা, একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই স্কয়ার রুট অফ আই ওভার সি, আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার এই বেসিক ফর্মুলা, আছে রেস্টোরিং কাপলের এই ফর্মুলাটা। যদি কোনো কারণে এই তিনটা ফর্মুলা যদি মনে রাখতে না পারো, তাহলে তিনটা ফর্মুলা যদি আমরা যদি একসাথে যদি ইকুয়েটিং করি, তাহলে আমাদের ফাইনালি যে এই ফর্মুলাটা আসে সেটা হচ্ছে n is equal to 8 phi IL divided by t square r to the power 4। আচ্ছা, যদি কোনো কারণে এই তিনটা ইকুয়েশন যদি মনে রাখতে না পারো, তাহলে সরাসরি লিখবা যে আমরা এই রিজিডিটি মডুলাস বের করবার জন্য আমরা এই টর্জিনাল পেন্ডুলাম মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এই টর্জিনাল পেন্ডুলামের ইউজ করে রিজিডিটি মডুলাস বের করবার বেসিক থিওরি হচ্ছে, অর্থাৎ থিওরি মানে হচ্ছে বেসিক থিওরি হচ্ছে n is equal to 8 phi IL t square r to the power 4, where যেখানে কি কি, এক নম্বর হচ্ছে I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, L is equal to হচ্ছে লেংথ অফ দ্য ওয়্যার, T হচ্ছে টাইম পিরিয়ড, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার।
ওকে, তাহলে এইটুকুন লিখবা। আমরা আগামী ক্লাসে এটির এক্সপ্লেনেশন বলবো যে কিভাবে আমরা এই এক্সপেরিমেন্টালি রিজিডিটি মডুলাসটা বের করতে পারি। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এই রিজিডিটি মডুলাস বের করবার একটা ওয়ের ফর্মুলা। এটা অনেক ওয়ে। স্যার এইটুক থিওরির জন্য মানে এইটুক থিওরিতে লিখলে হবে? সরি, আমি বুঝি নাই। স্যার বলতেছি মানে প্রথম থেকে এই যে n ইকুয়াল টু যে একটা ইকুয়েশন আমাদের দাঁড়ালো, মানে থিওরির জন্য এইটুক লিখলেই হবে? না, আমরা তো আসলে তোমাদেরকে তো এই প্রশ্নটা কিভাবে আসবে আমি জানি না। যদি আসে যে ফাইন্ড আউট দ্য থিওরি ফর দ্য ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস, তাহলে তুমি এই থিওরি এটা লিখলে হবে। কিন্তু প্রশ্ন যদি আসে এক্সপ্লেইন দ্য হাউ টু ডিটারমাইন দ্য রিজিডিটি মডুলাস, তখন কিন্তু এই ইকুয়েশনটাকে লিখে তারপরে যে এক্সপ্লেনেশন লিখবা সেটাই আসলে আসলে আমাদের এক্সপ্লেনেশন। অর্থাৎ থিওরিটা তখন হচ্ছে একটা পার্ট। কিন্তু যদি প্রশ্নটা যদি সরাসরি এরকম আসে যে রাইট দেয়ার থিওরি অর ডিরাইভ দেয়ার থিওরি ফর দ্য ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস, তখন হচ্ছে তুমি n ইজ ইকুয়াল টু এইটা লিখলে হচ্ছে তখন তোমার এটা থিওরিটা হলো। কিন্তু আমাদের এখন আমরা যে হেডলাইনে আমরা প্রশ্নটা লিখেছি সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস। তাহলে কিন্তু থিওরিটা হচ্ছে একটা পার্ট, কিন্তু এক্সপ্লেনেশনটা লাগবে। যে এক্সপ্লেনেশনটা আমরা এইগুলো কিভাবে বের করতে পারি আগের মতো ইয়াং মডুলাস যেভাবে আমরা বলেছি, তাহলে এইভাবে কিভাবে আমরা বের করবো সেটা আগামী ক্লাসে বলবো। আমার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে এইটুকুনি আজকে মতো থাকুক। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে বলতে পারো। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু কুইক রিভিউ করে তোমাদেরকে বলি। এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের এই পয়সন্স রেশিও কাকে বলে। তাহলে পয়সন্স রেশিও গুলো হচ্ছে একটু আলাদা, অর্থাৎ ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে স্ট্রেনের রেশিও এবং সেটা লাইজ বিটুইন -1 থেকে 0.5। -1টাকে আমরা আগে বলি কারণ -1টা হচ্ছে মান হচ্ছে কম, 0.5 সেই হিসাবে অনেক বেশি। এই জন্য 0.5 থেকে আমরা 1 বলি না, আমরা বলি -1 থেকে 0.5। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ এই কনস্ট্যান্ট গুলো তোমাদের সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ মডুলি গুলো কিভাবে ডিটারমিন করা যায়। তাহলে আমরা সবগুলো পড়বো না, আমরা শুধুমাত্র পড়বো হচ্ছে ইয়াং মডুলাস এবং রিজিডিটি মডুলাস। এটুকু তোমাদেরকে আমি কনফার্ম করতে পারি যে আমরা যদি এই ডিটারমিনেশন অফ মডুলি দিই বা কনস্ট্যান্ট গুলো দিই, তাহলে ইয়াং মডুলাস এবং রিজিডিটি মডুলাস থাকবে। তো সেই হিসাবে ইয়াং মডুলাস এবং ইয়াং মডুলাস আমরা তো থিওরি বললাম, তারপরে এক্সপ্লেনেশন বললাম যে কিভাবে আমরা বের করতে পারি। এগুলো তোমাদেরকে একটু কষ্ট করে নিজেরা স্টেটমেন্ট গুলো দাঁড় করে নিতে হবে। আর ইয়াং রিজিডিটি মডুলাস এর অনেকগুলো ওয়ে আছে। আমরা একটা ওয়ে নিলাম হচ্ছে টর্জিনাল পেন্ডুলাম। তাহলে টর্জিনাল পেন্ডুলাম মানে কি, অর্থাৎ একটা যদি ম্যাসিভ সিলিন্ডারিক্যাল ডিস্ক যদি আমরা কোনো ফাইন ওয়্যার দিয়ে যদি ঝুলিয়ে দিই এবং যেখান থেকে দিলাম সেটা যদি ফিক্স থাকে, তাকে তখন আমরা টর্জিনাল পেন্ডুলাম বলি। তাহলে ইনফ্যাক্ট আমরা যদি আগামী ক্লাসে বলবো সেটা আমরা বাকি এই প্যারামিটারস গুলো কিভাবে বের করতে পারি। তাহলে বেসিক যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা হচ্ছে n অথবা কোথাও লিখে আছে এটা 8πIL ডিভাইড বাই T²/r⁴। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, একটা থিওরি। এখন আমরা এইটাই তোমাদেরকে দিব। এখন তোমরা যদি মনে করো যে তুমি আরো থিওরি পড়ে নিতে পারবা, তাহলে আরো অনেক থিওরি আছে রিজিডিটি মডুলাস বের করার। তোমাদের নিজ দায়িত্বে পড়ে নেবে, কিন্তু আমি দরকার নাই স্যার, একটার মধ্যে হলেই হবে স্যার। আমি একটাকে প্রেফার করি, এটা হচ্ছে ভেরি সিম্পল। ওকে, তাহলে এটুকুনি থাকুক। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি তোমাদের রিপ্লাই দিব, আর যদি না থাকে তাহলে এটুকুনি থাকলো আজকের মতো। আগামী ক্লাস হচ্ছে আগামী শুক্রবার আমরা রাত 8টায়। তাহলে আমরা আলাপ করবো হচ্ছে ইয়াং মডুলাস রিজিডিটি মডুলাসের এই থিওরির উপর ভর করে আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি সেটা এক্সপ্লেনেশন আমরা আগামী ক্লাসে দিব। তোমরা অবশ্যই এই আগামী ক্লাসে অবশ্যই খাতা কলম তো রাখবাই, ইন এডিশন তোমরা ক্যালকুলেটর রাখবা। আমরা আগামী ক্লাসে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলিউশন করার চেষ্টা করবো। আগামী ক্লাসে খাতার সাথে সাথে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটা অবশ্যই রাখবা। স্যার এইটুকুনি থাকুক। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, প্রপার্টিজ অফ ম্যাটার অ্যাকোয়াস্টিকটা একসাথে এক্সাম হবে, তো প্রপার্টিজ অফ ম্যাটার যদি বাংলা লিখতে পারি অ্যাকোয়াস্টিকও কি বাংলা লিখতে পারবো?
আচ্ছা আমি আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমরা দুটো কাজ, একটা হচ্ছে আমার মনে হয় অসুবিধা হবে না, কারণ যেহেতু তোমার পেপারটা একই সাথে হবে, তোমরা যদি কমপ্লিট যদি প্রপার্টিজ ম্যাটার যদি একই সাথে রাখতে পারো, অর্থাৎ সিকোয়েন্স যদি মেনটেন করতে পারো, মনে করো সব প্রপার্টিজ ম্যাটার এক জায়গায় লিখলা, তো মনে করো এটা বাংলা লিখলা, এরপর তুমি অ্যাকুস্টিক যদি তুমি সবগুলো একই জায়গায় রাখো, তাহলে তুমি সেখানে ইংলিশে লিখো, তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না। অথবা তুমি একটা ফুল, অর্থাৎ ইদার প্রপার্টিজ ম্যাটার অর অ্যাকুস্টিক্স একটা বাংলা লিখলে আর একটা কমপ্লিট ইংলিশ লিখলা, কিন্তু তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তুমি যদি এখন প্রপার্টিজ ম্যাটার লিখলা বাংলায়, আবার তুমি অ্যাকুস্টিক্স ইংলিশ লিখলা, আবার প্রপার্টিজ ম্যাটার এতে লিখলা, তাহলে কিন্তু সেটা একটু সমস্যা হওয়ার কথা, আদারওয়াইজ সমস্যা হবে না। কারণ যেহেতু তোমাদের বাংলা অপশন আছে, তাহলে সেটা কোনো সমস্যা হওয়ার কোনো কারণে নেই। স্যার বাংলা লিখলে কি নাম্বার সেম থাকবে, ইংলিশে লিখলে সেরকম না? সেম থাকবে। শোনো, তবে আমরা যেটি বলি অর্থাৎ এটি সেম থাকবে, সেম না থাকার কোনো কারণ নেই। আচ্ছা স্যার, আমি বাংলা পছন্দ করি, কারণ আমি এখন বাংলায় কাজ করার চেষ্টা করছি। তোমরা দেখবে আমার সিলেবাস মাঝে মাঝে আমি বাংলায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাংলা কম্পোজ করতে একটু সমস্যা, তো এই জন্য আমি চেষ্টা করি এই যে আমি যেগুলো বিজে করেছি করে আমি আবার তোমাদের এখানে বসিয়ে আবার দিয়েছি, যাতে না ভেঙে যায়। ওকে, তো সেই হিসাবে বাংলা স্যার লিখে আমাদের কি এরকম কোনো বই আছে যেটা মানে বাংলায় লেখা স্যার? মানে আমাদের অধিকাংশ ইংলিশে, তা কোনো বই আছে যে বাংলায় লেখা আছে, এরকম বই আছে? প্রচুর বই আছে বাংলা একাডেমি। শোনো, আমি জানি না তোমরা, বাংলা একাডেমির প্রচুর বই আছে, বাংলা একাডেমি থেকে ফিজিক্সের বই বের করেছে, তো ইভেন তোমাদের ম্যাথমেটিক্সের বই আছে বাংলা একাডেমি থেকে। পদার্থের সাধারণ ধর্ম দিয়ে যে বই পাবা, সেই বইতে এগুলো সবগুলোই আছে। বইয়ের নাম হচ্ছে কি পদার্থের সাধারণ ধর্ম? সাধারণ ধর্ম এই নামে যেই বই পাবা, সেই বই দেখবা এটি সবগুলাই বাংলায় লেখা। আর কিন্তু তোমাদের এখানে যে বাংলা ইংরেজি এগুলা কঠিন কিছু না, কারণ এইগুলা যেই মানে ইংরেজি অথবা যেই মানে বাংলা, এগুলো কোনো সমস্যা থাকার কোনো কারণ নেই। ইটস আপ টু ইউ, এটি তোমাদের ব্যাপার। এটি বাংলা লিখলে কোনোভাবেই, আমি তোমাদেরকে এটুকু কনফার্ম করতে পারি, বাংলা লিখলে কোনোভাবেই কোনো নাম্বার কাটা যাবে না, কম হবে না। এটি ইংলিশ লিখলে যা পাবা, বাংলা লিখলেও তাই পাবা, শুদ্ধ লিখতে হবে, এটুকু হচ্ছে কথা। স্যার দুটোটাই বাংলায় লেখা যাবে, অ্যাকুস্টিক আর প্রপার্টিজ অফ ম্যাটার? ওয়াই নট, অবশ্যই লেখা যাবে, কারণ তোমার তো বাংলা অপশন, তোমাদের তো বাংলা প্রশ্নই করছে বলবে, কোনো সমস্যা নেই। আমি যে অ্যাকুস্টিক্স নিয়ে আমি বুঝবো, কারণ আমার কোনো সমস্যা নাই। তুমি প্রপার্টিজ ম্যাটার ফুল বাংলা লেখো, আমি আরো হ্যাপি, কোনো সমস্যা নেই। আমার মনে হয় অ্যাকুস্টিক্সও তুমি বাংলা লিখলে কোনো সমস্যা নেই। তবে যেহেতু অ্যাকুস্টিক্স আমি পড়াই না, এটা তুমি একটা ম্যাডামের সাথে কথা বলে নিও। হ্যাঁ, তবে আমি এটুকু জানি যে যদি প্রশ্ন করার অপশন থেকে থাকে, যেহেতু তোমার বলছে বাংলায় প্রশ্ন হয়, তাহলে সেখানে বাংলায় অ্যান্সার করলে কোনো অসুবিধা হওয়ার কোনো যৌক্তিকতা নাই। ওকে, তাহলে ভালো থেকো। আগামী শুক্রবার আবারও কথা হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে লিখে রাখো। আর যেহেতু আমরা এগুলো তোমাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাহলে আগামী ক্লাসে তোমরা একটু সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসবা, যাতে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করতে পারি। ওকে, তাহলে ভালো থেকো, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।